প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সৃজনশীল প্রশ্ন 5 নিয়ে। এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে তুমি আমার সাথে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি শিখতে পারবে কিভাবে প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করতে হয়, কিভাবে সমন্বয় দাখিলা প্রস্তুত করতে হয় মানে সমন্বয় জাবেদাটা, আর কিভাবে সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়। 3টা গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পরীক্ষার কোশ্চেনে আসে। সো এগুলো আমি তোমাদেরকে একদম 100% হাতে কলমে শিখিয়ে দিচ্ছি একদম সহজ ভাষায়। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। মেসার্স আলফা ট্রেডার্সের 2017 সালের জানুয়ারির 1 তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ। এগুলো দেখো, নগদান হিসাবে সম্পদ ছিল, নগদ টাকা ছিল 40,000 টাকা, আসবাবপত্র ছিল 1 লক্ষ টাকা, বিনিয়োগ ছিল 50,000 টাকা, পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, কেমন 10,000 টাকা ছিল, আর মূলধন 1,80,000 টাকা এখানে বলে দিচ্ছে। অনেক সময় মূলধন বলে না, তারপর আমরা মূলধনটা বের করে নিতে হয়। 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। অর্থাৎ বছর শেষে গিয়ে তারা জানুয়ারি 1 তারিখে শুরু করছে, ডিসেম্বর 1 তারিখ অর্থাৎ 1 বছর এক হিসাবকাল শেষে তারা আরও কিছু বিষয় বিবেচনা করছে। সেগুলো হচ্ছে মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। অর্থাৎ এই পুরা বছর ব্যাপী তারা 1,20,000 টাকা বেতন দিছে, যেটার মধ্যে 20,000 টাকা অগ্রিম দিছে। অর্থাৎ এখন 18 সালের বেতন হিসেবে 20,000 টাকা বেশি দিছে, কেমন। ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। দেখো, অর্থাৎ 17 সালে মোট ভাড়া আসছিল কত, 60,000 টাকা, তারা 50,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা এখনও বকেয়া রয়ে গেছে। ক্লিয়ার। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। অর্থাৎ এই যে প্রাপ্য মানে আমি পাবো, ভবিষ্যতে পাবো, কেমন। তাহলে ওই জিনিসটা আমার জন্য সম্পদ। এই যে বিনিয়োগ করছিল, এটার থেকে সুদ পাবে তারা, 5,000 টাকা সুদ বকেয়া রয়ে গেছে, সেটা পাবে। ঠিক আছে। আসবাবপত্রের উপর 10,000 টাকা অবচয় ধার্য করা হয়। এই যে পুরা বছরব্যাপী 1 লক্ষ টাকার আসবাবপত্র ছিল, এটা যে ব্যবহার করছে এটার অবচয়, অর্থাৎ এই বছরে যায়া বললো যে না, এটার মূল্য 10,000 টাকা কমে গেছে ব্যবহারের ফলে। ঠিক আছে, তাহলে 90,000 টাকা হয়ে যাবে আসবাবপত্রের মূল্য। এখন এখান থেকে কোশ্চেন করছে কি, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রারম্ভিক মানে হচ্ছে যখন হিসাব ব্যবসাটা শুরু করে সেই তারিখে যে লেনদেনগুলো হয়, যে কাজগুলো হয়, সেগুলো হচ্ছে প্রারম্ভিক। ঠিক আছে, তো আমরা দেখলাম যে 1 তারিখে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রারম্ভিক, এগুলো এখন পর্যন্ত। ঠিক আছে, এগুলা নিয়ে আমাদের দাখিলা দিতে হবে, জাবেদা আর কি। বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও। অর্থাৎ বছর শেষে আমাদের যে সমন্বয়গুলো, এই যে সমন্বয়, এগুলা দাখিলা দিতে হবে। ক্লিয়ার, এগুলো হচ্ছে সমন্বয়, মানে এই অ্যামাউন্টটার সাথে সমন্বিত হবে। আর মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করো। প্রকৃত জাবেদা তো হচ্ছে বিশেষ জাবেদা ব্যতীত যে জাবেদাগুলো, সেগুলো হচ্ছে প্রকৃত জাবেদা, আর নর্মাল আর কি, সাধারণ যেটারে বলে। তো এটাতে বলছে যে সমাপনী দাখিলাগুলো দেওয়ার জন্য। সমাপনী দাখিলা কখন দিতে হয়, বছর শেষে আয় ব্যয় জাতীয় অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনগুলা, হিসাবগুলা ক্লোজ করার জন্য আমাদেরকে সমাপনী জাবেদা দিতে হয়, যেগুলা পরবর্তী হিসাবকালে কোনো প্রভাব ফেলবে না। আশা করি প্রশ্নটা বুঝে গেছো। এখন চলো আমরা সমাধানে চলে যাই। কোশ্চেনটা আমাদেরকে বলছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। ঠিক আছে, তাহলে আমরা প্রারম্ভিক জাবেদা দাখিলা জন্য একটা চক টেনে নিছি। চকটা কি হবে, এখানে লিখলাম আমরা মেসার্স আলফা ট্রেডার্স, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, প্রারম্ভিক জাবেদা, এখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ একটা জাবেদার চক আমরা এঁকে নিলাম। ঠিক আছে, এখন আমাদের প্রারম্ভিক জাবেদা দিতে হবে। তাহলে 2017 সাল প্রারম্ভিক কবে হবে, এই যে জানুয়ারির 1 তারিখ, একদম যেদিন শুরু করছে সেদিন, জানুয়ারির 1 তারিখ। জাবেদা কি, জাবেদা হয় ডেবিট এবং ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করাটাই হচ্ছে জাবেদা। তাহলে এখন আমাদেরকে ডেবিটগুলা এবং ক্রেডিটগুলা সিনে আলাদা করে এগুলো জাবেদা দিতে হবে। প্রথমে আমরা দেখি নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র হিসাব 1 লক্ষ টাকা। আমরা নগদান হিসাবটা আগে করি, মানে ধরো নগদান নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করছে, নগদ টাকা নিয়ে, তাহলে জাবেদা কি হতো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা পাইলাম হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা নগদানটা লিখলাম, ডেবিটগুলো আমরা শুরুতে লিখবো,
তারপর হচ্ছে ক্রেডিট যেগুলো হবে সেগুলা নিচের দিকে লিখবো, যেহেতু আমরা ডেবিট এবং ক্রেডিট এভাবে লিখি। ঠিক আছে, তাহলে নগদান হিসাব আমরা লিখলাম, নগদান হিসাব ডেবিট হয়েছে কেমন আমাদের, যখন প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইছে এটার দ্বারা। নগদান হিসাব ডেবিট, কত টাকা ডেবিটে, 40,000 টাকা নগদান বাবদ বৃদ্ধি পাইছে। আমরা কিন্তু মূলধন হিসাব লিখি না, কারণ মূলধন হিসাব ক্রেডিট সেটা পরে আমরা লিখতেছি। এখানে একটা বুঝে নাও কীভাবে দিতে হয়। তারপর আছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র সম্পদ কিনা, হ্যাঁ আসবাবপত্র সম্পদ, সো সম্পদ ডেবিট হবে, এটা আসবে। তাহলে এটা যদি শুধু এটা নিয়ে ব্যবসা শুরু করতে কী হতো, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আসবাবপত্র ডেবিট। আমরা দুইটা কিন্তু মূলধন আইডেন্টিফাই হয়ে গেছি, খেয়াল করো। আসবাব পত্র হিসাব ডেবিট, কত টাকা, 1 লক্ষ টাকা লিখলাম আমরা, 1 লক্ষ টাকা ডেবিট হইল। ক্লিয়ার? তারপরে আসো বিনিয়োগ। বিনিয়োগ কি, বিনিয়োগ জিনিসটাও সম্পদ, নগদ টাকা ছিল সেটা বিনিয়োগ করছে, কোথাও বিনিয়োগ করে রাখছে, সেটা সম্পদ। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট, আবারও সেম, বিনিয়োগের টাকাটাও মূলধন হিসাবে আনছিল, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে বিনিয়োগ হিসাব, যেহেতু এটা নিয়ে ব্যবসা শুরু করছে আর কি, বিনিয়োগ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। দেখো মূলধনের 3টে এন্ট্রি পাওয়া গেছে, আমরা কিন্তু মূলধনে এখনো টাকা লিখি নাই, 50,000 টাকা। ক্লিয়ার? তারপরে দেখো পাওনাদার হিসাব। এখানে পাওনাদারটা হচ্ছে কি, দায়। পাওনাদার একটা দায়। ব্যবসায় যদি দায় নিয়ে শুরু করে, খেয়াল করবা, দায় নিয়ে শুরু করে, সম্পদ নিয়ে শুরু করছে, যে আমি একটা জিনিস আনছি আমার টাকা দিয়ে, সেটা প্রতিষ্ঠানে আছে, অর্থাৎ আমারও আছে প্রতিষ্ঠানেরও আছে, তাই না? এখন আমি দায় নিয়ে আসলাম, মানে উল্টা ধার করে নিয়ে আসলাম মানুষের কাছ থেকে, আমার ছিল না কিছু, মানুষের কাছ থেকে নিয়ে আসলাম। তাহলে ব্যবসায়ে আসলো, ঠিক আছে, সম্পদ আনলাম আর কি, কোনো একটা সম্পদ আনলাম, ব্যবসায়ে আসলো, কিন্তু এই টাকাটা আমার থেকে যায় না, মানে মূলধন হয় নাই, এটা আরেকজন আমার থেকে পাবে। তাহলে এটা আলটিমেট আমার মূলধনটাকে কমিয়ে দিবে। আরেকজনের সাথে আমার হিসাব ভিন্ন, বাট আমার মূলধনটাকে ব্যবসায় থেকে কমিয়ে দিবে, কারণ আমি ব্যবসায় ঋণ করে দিছি। যদি পাওনাদার নিয়ে শুরু করে, মানে দেনা নিয়ে শুরু করে, তাহলে পাওনাদার হিসাব হয় ক্রেডিট, বৃদ্ধি পায় যেহেতু এটা দেনা, আর বিনিময়ে মূলধনটাকে প্রভাবিত করে, মূলধন নর্মালি ক্রেডিট হওয়ার কথা, কিন্তু মূলধনটাকে ডেবিট করে দেয়, মানে মূলধন কমায়া দেয়। তাহলে পাওনাদার হিসাব আমরা পাইলাম, পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে, কারণ পাওনাদার দায়, এটা ক্রেডিট হয় 10,000 টাকা। এখন আর তো কেউ নাই, এখন হবে আমাদের মূলধন হিসাব। তাহলে আমরা মূলধন বাবদ মোট ব্যবসায় কত টাকা আসছে, মূলধন হিসাব আমাদের ক্রেডিট কত টাকা হয়েছে, এটা বের করব। এটা বের করার জন্য তোমরা সবসময় এটা মনে রাখবা যে প্রারম্ভিক মূলধন যখন তুমি বাইর করবা, প্রারম্ভিক মূলধন, এখান তো প্রারম্ভিক বের করতেছি আমরা, তাহলে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। অর্থাৎ যেগুলো নিয়ে হচ্ছে শুরু করবে, যেসব সম্পদ নিয়ে শুরু করবে, সম্পদগুলা থেকে দায় থাকলে সে দায়গুলোকে বিয়োগ করে দিলে আমার মূলধন বের হয়ে যাবে। তাহলে আমি কি কি সম্পদ নিয়ে আসছি দেখো, 40,000 টাকা নগদ টাকা আনলাম, 1 লক্ষ টাকা আসবাবপত্র আনলাম, 50,000 টাকা বিনিয়োগ আনলাম, এগুলো সব আমার সম্পদ। 1,90,000 টাকার আমি সম্পদ ব্যবসায় ইনভেস্ট করলাম, কিন্তু আবার দায়ও ইনভেস্ট করছি, মানে ব্যবসায় আবার দায় নিয়ে আসলাম। তাহলে দায়টা আমার 1,90,000 টাকা থাকবে না, যদি দায়ের টাকাটা আমি বাদ দিয়ে দিই, বিয়োগ, যেহেতু প্রারম্ভিক দায়টা আমার বিয়োগ করতে হবে, আর 1,80,000 টাকা, অর্থাৎ এই মূলধন হবে আমার 1,80,000 টাকা। যদিও তোমাদের এখানে প্রশ্নে বলে দিছে, ঠিক আছে, তবে অ্যাকচুয়ালি তোমরা অনেক সময় বেশিরভাগই বলা থাকবে না, তাহলে এভাবে বের করবা। ঠিক আছে, যে কোনো প্রারম্ভিক জিনিস, প্রারম্ভিক মূলধন বের করতে বললে তোমাদের অনেক সময় কোশ্চেন আসবে, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদগুলা থেকে প্রারম্ভিক দায়গুলা বিয়োগ করে দিবা, প্রারম্ভিক মূলধনের টাকাটা পেয়ে যাবা। আর এখন জাবেদাটা তো বুঝছো, এটা আমরা
নর্মালি প্রত্যেক লাইনে লাইনে না দিয়ে কি দিছি, একসাথে মূলধনের টাকাটা নিয়ে আসলাম। তাহলে আমি বিনিয়োগ করলাম 40,000, 1 লক্ষ আর হচ্ছে 50,000, আবার দায় আনলাম, এজন্য এই বিনিয়োগ থেকে দায়টা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে আমার মূলধন দাঁড়াইছে টোটাল প্রতিষ্ঠানে 1,80,000 টাকা। বুঝতে পারছো? এখন এটার একটা কারণ দিয়ে দাও। কারণ হচ্ছে কি, এগুলা তো হচ্ছে উদ্বৃত্ত আনছিল, কেমন দায় দানা ছিল উদ্বৃত্ত, তাহলে উদ্বৃত্ত কখন থাকে, পূর্ববর্তী বছর থেকে আনছে। আচ্ছা, সম্পত্তি লিখলাম, সম্পত্তি ও দায় নিয়ে দায়সমূহ নতুন নতুন হিসাবকাল শুরু করছে। কেমন দেখো, তুমি তোমার সিম্পলি যেভাবে বোঝাইতে পারো, নতুন হিসাবকাল শুরু করা হলো। দ্যাটস ইট। এটা একটা কারণ দিয়ে দিলাম আমরা। এই ছিল তোমাদের প্রারম্ভিক জাবেদা। এখন তোমরা প্রারম্ভিক জাবেদা খুব ইজিলি পারবা। তাহলে প্রারম্ভিক জাবেদা সবগুলা সেম, সম্পদগুলো তো ডেবিট হবে, বিপরীতে মূলধন হবে, আর দায়গুলার বিপরীতে মূলধন হবে, তো মূলধন ডেবিট হবে। তো সেক্ষেত্রে তোমরা মূলধনের টাকা বের করার জন্য এই যে সম্পদ থেকে দায়গুলা বিয়োগ করে দেবে, তাহলে মূলধনের টাকা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন থেকে তোমরা যে কোনো প্রারম্ভিক জাবেদা তৈরি করতে পারবা। প্রারম্ভিক মানে শুরুতেই 1 তারিখে, মানে হচ্ছে যেদিন ব্যবসা শুরু করছে সেই দিন যা নিয়ে আসছে সেটার জন্য হচ্ছে প্রারম্ভিক দাখিলা দিতে হবে। ক্লিয়ার? চলো আমরা তাহলে এখন খ কোশ্চেনটা দেখে নিই। আমাদের খ কোশ্চেনে বলছিল বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও। অর্থাৎ সমন্বিত হয়েছে আমাদের এই লেনদেনগুলোর সাথে আবার কিছু সমন্বয় হয়েছে, সমন্বয়গুলোর দাখিলা দিতে হবে বছর শেষে। তো আমরা একটা চক টেনে নিলাম, তাও জাবেদার মেসার সালফা ট্রেডার্স সমন্বয় জাবেদা, তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, নর্মালি যেভাবে হয়। আমরা এখানে তারিখের কলামে দিয়ে দিলাম 2017। যেহেতু সমন্বয় জাবেদা, তো সমন্বয় জাবেদা হচ্ছে বছর শেষে হয়, এটা হচ্ছে ডিসেম্বরে, মানে হচ্ছে এখানে ডিসেম্বরে শেষ হয়েছে 31 ডিসেম্বর। তাহলে ডিসেম্বর 31 তারিখে হবে সবগুলা জাবেদা, যতগুলা সমন্বয় করা হয়েছে সবগুলা ডিসেম্বর 31 তারিখে হয়েছে। তাহলে প্রথম সমন্বয়টা আমরা একটু দেখি। মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই যে অগ্রিম জিনিসটা হচ্ছে সমন্বয়। এই বছরব্যাপী ওইটা ছিল একটা লেনদেন, আর সমন্বয় হয়েছে কোনটা, এই 20,000 টাকা। তো 20,000 টাকা জিনিসটা কি, অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে অগ্রিম বেতনের লেনদেনটা কি, নর্মালি যদি বেতন হয়তো কি হইতো, বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট হয়, বেতন দিলে আর কি, খরচ হলে। এখন অগ্রিম দিয়ে দিছে, অগ্রিম দিয়ে দিলে আমার বেতনটার পরবর্তী বছর কি দেওয়া লাগবে না ওই টাকাটা। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট হবে, আর ওই যে বেতন যে বেশি দিয়ে দিছে বেতনটা কমিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে, ওইটা বিয়োগ করে তাকে কমাতে হবে, তাহলে তাকে ক্রেডিট করতে হবে। তাহলে অগ্রিম বেতন ডেবিট, সমন্বয় জাবেদা কী হবে, অগ্রিম বেতন ডেবিট, এখানে লেখো ডেবিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট, আর এখানে লেখো বেতন হিসাব ক্রেডিট। কেন বেতন হিসাব ক্রেডিট হয়েছে বলতে পারো? কারণ বেতনটা আমি অতিরিক্ত দিয়ে দিছি মানে কি, বেতন তো তার দেওয়ার কথা না, এখন কমিয়ে দিতে হবে। অর্থাৎ এই বছরের খরচটাতে কমিয়ে দিতে হবে, কারণ এই বছর তো আমার এত টাকা বেশি না, মানে এত টাকা যে বেশি দিয়ে দিছি 20,000 টাকা, এখন 20,000 টাকা কমায় দিতে হবে, তাহলে আমার ব্যালেন্সটা আসবে, মানে অ্যাকুরেট বেতনের ব্যালেন্সটা আসবে। এই বছর আমার মোট খরচ কত বেতন বাবদ সেটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা কারণ দাও, কারণটা কি হবে, অগ্রিম বেতন সমন্বিত করা হলো, এরকম অগ্রিম বেতন লিখতে পারো, অগ্রিম বেতন সমন্বিত করা হলো বা সমন্বয় করা হলো, বেতন সমন্বয় করা হলো। এরকম মানে যে জিনিসটা তুমি সমন্বিত করবা সেটাকে করে দিবা, শেষ। এরকম একটা দাগ টেনে সোজা স্কেল দিয়ে টানবা। ডেবিটে কত হয়েছে, অগ্রিম কত দিয়েছিল, এই 20,000 টাকা, এই 20,000 টাকা তুমি ডেবিট করবা।
মানে হচ্ছে এই লেনদেনগুলোকে, এই সমন্বয়গুলোকে আমার মূল হিসাবের সাথে যোগ বিয়োগ করাটাই হচ্ছে সমন্বয়। ক্লিয়ার? তারপরে 1 নাম্বার গেল, যে এখানে যদি 1 দাও দিতে পারো, এখানে 2 দিতে পারো, ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমার ডিসেম্বর 31 তারিখে হবে 2 তারিখ। এখানে ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা। খেয়াল করো, ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, মানে এই বছর, এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। তাহলে তোমার সমন্বয়ের হিসাবটা হচ্ছে 10,000 টাকা। এখন একটু আগে বলছিল অ্যাডভান্স দিছে, এখন বকেয়া রেখা দিছে, মানে দেয় নাই। তাহলে দেয় নাই মানে দিতে হবে, দেয় নাই মানে কি করতে হবে? দিতে হবে। এখন আমার নর্মালি, খেয়াল করো, এটা যদি আমি পরিশোধ করতাম, এ টাকাটা নর্মাল কি হইতো? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হইতো। ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। আর এখন দিই নাই মানে কি? আমার অলরেডি ভাড়া বকেয়া রয়ে গেছে। তাহলে দিই নাই যে টাকাটা, সেটা আমার জন্য একটা দায়, তো সেটা হবে ক্রেডিট। তাহলে বকেয়া ভাড়া হবে ক্রেডিট। আর এই যে দিই নাই, 10,000 টাকা আমি এখনও দিই নাই, এই 10,000 টাকা তো আমার বেতন হিসাবে কি করতে হবে? অ্যাড করতে হবে না? বাড়াতে হবে না? তাহলে বেতন হিসাবে আমার 50,000 টাকা আসছে। তাহলে বেতন হিসাব হবে, মানে সরি, ভাড়া হিসাবে আমার 50,000 টাকা আসছে। তাহলে এই ভাড়াটার আমি বাড়ায়া 60,000 নিতে হইব। তাহলে আমার ভাড়া হিসাব ডেবিটই থাকবে, ডেবিট 10,000 টাকা আরও বৃদ্ধি পাবে। তাহলে আগের 50,000 সাথে যোগ হয়ে কি হইলো? 60,000 টাকায় গিয়ে পৌঁছলো। মানে তার এই বছরের বেতন ভাড়া হচ্ছে 60,000 টাকা। তাহলে ভাড়া হিসাব ডেবিট, আর হচ্ছে বিনিময়ে বকেয়া ভাড়া। তাহলে বকেয়া জিনিসটা হচ্ছে, খেয়াল করবা, বকেয়া জিনিসটা হবে দায়, খরচের বকেয়া দায়, বকেয়া ভাড়া হিসাব। আর খরচের অগ্রিম হচ্ছে সম্পদ। এই যে খরচের অগ্রিম ছিল, এটা অগ্রিম দিচ্ছে, এটা সম্পদ ছিল, হিসাব ক্রেডিট। কেমন? তাহলে এখানে লেখো, কারণ কি দিতে পারো? বকেয়া ভাড়া সমন্বিত হলো, বকেয়া ভাড়া সমন্বয় করা হলো। ঠিক আছে, শেষ। এটা টেনে দিবে পাবে। কত টাকার লেনদেন? 10,000 টাকা সমন্বিত হয়েছে, বাকিটা আগের জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝছো? দুইটা দুই রকম, একটা অগ্রিম ছিল, একটা বকেয়া ছিল। তাহলে অগ্রিম, খরচের অগ্রিম ডেবিট হয়, আর খরচের বকেয়া ক্রেডিট হয়, মানে হচ্ছে দায় আর সম্পদ। এটা দায়, এটা সম্পদ। ঠিক আছে, আর নর্মাল তাদের ঘরে তাদের টাকা, তাদের এই বছরের খরচটাকে আমরা বোঝানোর জন্য ডেবিট ক্রেডিট করতে হয়। 3 নাম্বার দেখো, বিনিয়োগের প্রাপ্য সুদ 5,000 টাকা। বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য মানে আমি পাবো, পাবো মানে কি? আমি কারোর কাছ থেকে পাবো মানে সে আমার সম্পদ। ঠিক আছে, তাহলে 31 তারিখ বুঝাম, এটা হচ্ছে 3 নাম্বার। প্রাপ্য সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদ। তো প্রাপ্য সুদ আমি তার কাছ থেকে যে পাবো, এই জিনিসটা কি? আমার সম্পদ। ঠিক আছে, আর সুদ জিনিসটা কিন্তু আয়, ওটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়। তাহলে আয় বকেয়া রয়ে গেছে, মানে আমি এখনো পাইনি। আয় বকেয়া রয়ে গেলে হচ্ছে সম্পদ হয়। আর আয় জিনিসটা যদি অর্জিত হয়েছে, যে আমি কাজ করছি এর বিনিময়ে, মানে এর বিনিময়ে আমি টাকা পাবো, ওই জিনিসটাকে বলে আয় বলে। তো আয় জিনিসটা নর্মালি ক্রেডিট হয়, আয় সবসময় ক্রেডিট প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমাদের সম্পদ জিনিসটা কি? বিনিয়োগের প্রাপ্য সুদ। কেমন? তাহলে বিনিয়োগের প্রাপ্য সুদ। এখানে এটাতে যদি আরেকভাবে বলো তুমি, দেনাদার, মানে তোমার কাছ, এটা কিন্তু এক প্রকার দেনাদারই, মানে আমি এটা পাবার টাকা পাবো। বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট, আর মানে সুদ হিসাবটা, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখানে আমরা দেখো, এই লেখার ভিতরে কিন্তু আমরা দানাদার হিসাবটা লিখে ফেলছি, যে প্রাপ্য, এই প্রাপ্য জিনিসটা হচ্ছে দানাদার। ঠিক আছে, তাহলে যার কাছ থেকে আমরা পাবো
সে হবে কি আমাদের দেনাদার, সে সবসময় ডেবিট হয় সম্পদ। আর যে বাবদ আমার আয় হয়েছিল, বিনিয়োগের সুদ বাবদ আয় হয়েছিল, সেটা ক্রেডিট, সেটা হচ্ছে আমরা সম্মানিত। এখানে সেম আগের মতো বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বিত হলো, করা হলো একই কথা, সমস্যা নাই। যে যা মনে আসে তাই লেখো, তবে রিলেটিভ হতে হবে, উল্টাপাল্টা কিছু লিখো না আবার। এখানে হচ্ছে 5,000 টাকা, আমি 5,000 টাকা কেমন দিলাম, 50,000 হইল না তো, 5,000 ক্রেডিটও 5,000 টাকা, ঠিক আছে। তারপরে আসো, আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হলো। আমার আসবাবপত্র ছিল, এটার উপর অবচয় ধার্য করা হলো। আচ্ছা, অবচয় জিনিসটা বোঝো। অবচয় জিনিসটা হচ্ছে একটা খরচ, সম্পদের উপরে খরচ, সম্পদের দামটা কমাইয়া দিছে, তাহলে এটা একটা খরচ। এটার আরেকটা মানে আরেকটা বাবু যদি বলে যে অদৃশ্যমান খরচ, মানে দেখা যায় না, আবার অনগদ লেনদেনও হয়, ঠিক আছে, বিভিন্ন নাম আছে। 31 তারিখ, এটার দ্বারা আমার পকেট থেকে টাকা যায় নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা সম্পদের মূল্যটাকে কমিয়ে দিছে সে। তাহলে যে অবচয় হয়েছে, এই যে অবচয় জিনিসটা আমার জন্য একটা খরচ, তাহলে খরচ সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে অবচয় হিসাব ডেবিট। অবচয় হইলে কি হয়, অবচয়ের টাকাটা আমার আসবাবপত্রের মূল্যটাকে কমিয়ে দিবে, তাহলে এটার অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীবিত অবচয় যেটাকে বলা হয়, মানে অবচয় জমতে জমতে অনেকগুলো অবচয় হয়ে যাবে, এটা বলে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কিসের উপরে, আসবাবপত্রের উপরে, অর্থাৎ এই অবচয়টা আসবাবপত্র থেকে বিয়োগ হয়ে যাবে। আসবাবপত্র এখানে লিখে দিলে ক্রেডিটে, হিসাব ক্রেডিট, ক্লিয়ার। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। কত টাকা, 10,000 টাকা, কেমন, 10,000 টাকা ওইদিকে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এটা একটা কারণ দাও, আসবাবপত্রের উপরে বা আসবাবপত্রের আসবাবপত্রের অবচয় সমন্বিত হলো, এই তো, ঠিক আছে, শেষ, ক্লোজ করে দিবা। এত টাকা লিখে ফেলছো, আর তো নাই, এতটুকুই। তো এটা যদি শেষ হয় তাহলে জাস্ট একটা দাগ টেনে ক্লোজ করে দিবা, যে তোমার এটা একটা চকের মতো দেখায়, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা আশা করি বুঝতে পারছো। সমন্বয় জাবেদা খেয়াল করবা যে কত টাকা কম বেশি আছে, অর্থাৎ যোগ বিয়োগ করা লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে তোমার সমন্বয় জাবেদা, ক্লিয়ার। এখন চলো আমরা তোমাদের গ কোশ্চেনটা একটু দেখি। গ কোশ্চেন আমাদেরকে বলছে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করা, অর্থাৎ সমাপনী জাবেদা আমাদের কাছে চাইছে। তো আমরা লিখলাম মেসার্স আলফা ট্রেডার্স সমাপনী জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আমরা লিখে নিলাম। এখন আমরা যে সমাপনী জাবেদাটা বুঝতে হবে, সমাপনী জাবেদাটা কি, কেন দিতে হয়। সমাপনী জাবেদা হচ্ছে বছর শেষে আমাদের মুনাফা জাতীয় যে হিসাবগুলো আছে, এগুলা বন্ধ করার জন্য যে জাবেদা প্রদান করতে হয়, সেটা হচ্ছে সমাপনী জাবেদা। তা আমরা এখানে একটু খেয়াল করি, বুঝে নাও সমাপনী জাবেদা হিসাবে আমাদেরকে কোন কোন হিসাবগুলোকে ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে আমাদের আয়ের হিসাব, ক্লোজ করতে হবে ব্যয়ের হিসাব, ক্লোজ করতে হবে আমাদের উত্তোলন থাকলে উত্তোলনের হিসাব বন্ধ করতে হবে, এটাও একটা ব্যয়। আয় ব্যয় বললাম আর কি, আয় ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ বলতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে লাভ ক্ষতি, কারণ আয় ব্যয় থেকে লাভ ক্ষতি হয় আর কি, কেমন, লাভ ক্ষতি হিসাবটা আমাদেরকে বন্ধ করতে হবে। আয় ব্যয় উত্তোলন লাভ ক্ষতি এগুলো আমাদেরকে চলতি হিসাবকালে বন্ধ করে দিতে হয়, কারণ এগুলো হচ্ছে মুনাফা জাতীয় হিসাব এবং এগুলা পরবর্তী হিসাবকালে কোনো প্রকার
প্রভাব ফেলে না। পরবর্তী হিসাবকালে কেবল প্রভাব ফেলে কোনগুলা? মূলধন জাতীয়গুলা, যেমন সম্পদগুলা, দায়গুলা, মালিকানা সত্ত্বের উপাদানগুলো, ওগুলো চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা আয় বন্ধ করে দেব। তো আমরা খুঁজে দেখি যে আয় কত ছিল এখানে। এখানে আমাদের বেতন ছিল, ভাড়া ছিল, দুইটাই কিন্তু খরচ। বিনিয়োগের প্রাপ্য সুদ, এই যে বিনিয়োগের প্রাপ্য সুদ, এটা একটা আয় ছিল। তো এটা যাবদা কি হয়েছিল? এটা যখন মানে আয়টা বুঝবা, আয় হয়েছিল। আয় কত হয়েছিল? 5,000 টাকা আয় হয়েছিল। আচ্ছা, সমভূমি যাবদাটাও বছরের শেষে দিতে হয়। 2017 ডিসেম্বর 31 তারিখে আমরা দিলাম। প্রথমে কোনটা বন্ধ করবো? আমরা আয়টা বন্ধ করতেছি। দেখো, প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। তাহলে প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা মানে হচ্ছে কি? সুদ কি হয়েছে আমার? আয় হয়েছিল। তো যখন আয় হয়েছিল তখন আমি কিভাবে এটারে এন্ট্রি করছিলাম? নগদান হিসাব ডেবিট, আচ্ছা তখন প্রাপ্য ছিল আর কি। তো দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে সুদ আয় হিসাব ক্রেডিট করছিলাম, ওইটারে ক্রেডিট করছিলাম, ডেবিট করছিলাম। এখন কি করতে হবে? মানে এগুলো যেহেতু আয় বিবরণে আসছিল, এখন হচ্ছে আমি উল্টাইয়া দিব। উল্টাইয়া দিয়ে মানে হচ্ছে যে আয়টা হয়েছিল, আয়টারে হচ্ছে ডেবিট করে আয় বিবরণীটাকে ক্রেডিট করে দিব। এটাতে বলা হচ্ছে সমাপনী দাখিলা। তাহলে হবে কি আমার সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। সুদ হিসাব, এটা কিন্তু আয় ছিল। কেমন? আয় হলে আমরা জানি ক্রেডিট হয়। এখন আমি হিসাব বন্ধ করতে হবে, মানে ইকুয়াল করতে হবে, টাকা সমান সমান করতে হবে। তো যেই পরিমাণ আমার ডেবিট হয়েছিল সেই পরিমাণ আমি ক্রেডিট করে দিব, আর যেই পরিমাণ ক্রেডিট হয়েছিল সেই পরিমাণটা ডেবিট করে দিব। দ্যাটস ইকুয়াল, এটার বন্ধ করা বলে। ক্লিয়ার? তাহলে বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিপরীতে এটা হচ্ছে কত? 5,000 টাকা আমার বিনিয়োগের সুদ হয়েছিল, আয় হয়েছিল। এখন এই এন্ট্রিটা আমি কোথায় এন্ট্রি করছিলাম মনে পড়ে? আয় বিবরণীতে, লাভ ক্ষতির জন্য, কারণ এটা আয়ের উপাদান। তাহলে এখন আমি উল্টা আয় বিবরণীকে কি করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে আয় বিবরণী থেকে 5,000 টাকা কমে যাবে। আয় বিবরণী না, ক্রেডিট, ঠিক আছে, 5,000 টাকা। এখন দেখো, যখন তুমি এন্ট্রি করছিলে তখন 5,000 ছিল, এখন এটাকে ক্রেডিট করে 5,000 করে সমান করে দেওয়া হয়েছে, মানে এদের কোনো আর ব্যালেন্স নাই। এখন এখানে দেখো আয়সমূহের হিসাব বন্ধ করা হলো, আর কোনো আয় নেই। আরও আয় থাকলে আমরা একসাথে আয়গুলা সব আনতাম সিরিয়ালে। বিনিয়োগের সুদ যদি থাকতো, ধরো কমিশন, তারপরে যদি আরও শিক্ষানবিশ সালামি, ভাড়া প্রাপ্তি, এরকম হয় না, আরও যা আসতো সবগুলারে ডেবিট করে উল্টা আয় বিবরণীটাকে ক্রেডিট করে দিতাম। দ্যাটস ইট, একসাথে খতম। ঠিক আছে? এখন হচ্ছে আয়সমূহ আমরা লিখি। আয়সমূহের হিসাব বন্ধ করে দিলাম আমরা। কেমন? বন্ধ করা হলো। বুঝতে পারছ? না বুঝলে কমেন্ট করবা, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? যতক্ষণ না বুঝবা ততক্ষণ জিজ্ঞেস করবো, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তারপরে আসি আমাদের এবার হচ্ছে আমরা আয়গুলো শেষ, আর কোনো আয় নেই আমাদের, আয় শেষ। এখন ব্যয় আর খরচ, ব্যয় খরচ আছে কিনা? হ্যাঁ আছে। এখন আমরা ব্যয় এবং খরচগুলোকে ক্লোজ করব। তো ব্যয় এবং খরচগুলো যখন আমার ব্যয় হয়েছিল, তখন আমি কি করছি? ব্যয়গুলারে কি করতে হয়? সবসময় ডেবিট করছিলাম না? এখন কি করে দিব? ক্রেডিট করে দিব। আর বিপরীতে আয় বিবরণীটাকে ডেবিট করে দিব। তাহলে আমি লিখি আয় বিবরণী ডেবিট, লিখলাম। কেমন? এখন বিপরীতে আমি দিলাম কত? বেতন দিলাম, বেতন হিসাব ক্রেডিট করে দিব, কারণ বেতন একটা খরচ, আমরা খরচ বন্ধ করতে হয়। কেমন? বেতন হিসাব ক্রেডিট। আরও একটা আছে, ভাড়া আছে, একসাথে করতেছি সব। ভাড়া হিসাব ক্রেডিট, একটা আছে অবচয়, এটাও খরচ। তাহলে অবচয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আর কিছু নাই কিন্তু। তাহলে তিনটা ব্যয়ের মানে খরচের বিপক্ষে আয় বিবরণী ডেবিট হইতেছে। এখন তিনটার আমরা টাকা বসাই। অবচয় কত হয়েছিল?
অবশ্যই ক্রেডিট হয়েছিল 10,000 টাকা, অবশ্যই বের হয়েছিল আমাদের 10,000 টাকা। বাড়া হিসাব ক্রেডিট, বাড়া হিসাব কত, এখন বুঝতে হবে যে এই বছরের হিসাব কত। এই বছরের হিসাবটা একটু তোমরা ক্যালকুলেশন করে বের করবে এভাবে। এখানে দেখো আমরা ভাড়াতে যদি যাই 50,000 টাকা ছিল আমার ভাড়া, বলছে 10,000 টাকা বকেয়া আছে, তাহলে এই বছরের ভাড়া আমার কত? 50,000 বকেয়া আছে মানে কি এই বছরের ভাড়াই তো, মানে হচ্ছে দিতে হবে, এই বছরের হিসাবে দিতে হবে কত? আরও 10,000 বাড়তি, তাহলে কত হইলো? 60,000 টাকা। অর্থাৎ আমার এই বছরের ভাড়া হচ্ছে 60,000 টাকা। ক্লিয়ার? তারপর দেখো বেতন, বেতন বলছে 1,20,000 টাকা ছিল, 1,20,000 টাকা তারা দিয়ে দিছে, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম দিছে, অর্থাৎ পরবর্তী বছরের। তাহলে পরবর্তী হিসাবটা আমার এই বছরের খরচ কত? টোটাল 1,20,000 দিছে, বাট 20,000 টাকা পরবর্তী বছরের, মানে সামনে আসতেছে 18 সালের যেটা, সেটার জন্য দিছে। তাহলে তার তো এবছরের বেতন তো 1,20,000 না, এবছর হচ্ছে 1,20,000 টাকা বাড়তি দিছে, তাহলে 20,000 টাকাটা বাড়তিটা বিয়োগ করে দাও, আর তাই কত? 1,00,000 টাকা। এই বেতন দিচ্ছে, বেতন আমার এই বছরের বেতন হচ্ছে 1,00,000 টাকা। বুঝতে পারছো? তাহলে মোট খরচ কত আমার? 1,60,70,000 টাকা। তো 1,70,000 টাকা হচ্ছে আমার আয় বিবরণীতে কি করে দিব? আমি ডেবিট করে দিব। তাহলে আমার কি হয়ে যাবে? দুই দিক সমান হয়ে ক্লোজ হয়ে যাবে হিসাবটা। এখন এটার একটা কারণ দাও, এটার মতোই সেম ব্যয়সমূহের আমরা লিখলাম, ব্যয়সমূহের হিসাব বন্ধ করা হলো। ক্লিয়ার? একদম ইজি, দিয়ে দিছ, শেষ, দাগ টেনে দিবা, দ্যাটস ইট। এখন ব্যয় খরচ আমরা দিয়ে দিলাম, এবার হচ্ছে উত্তোলন। উত্তোলন আমরা খুঁজে দেখি, এখানে কোনো উত্তোলন নাই, সো এটা বন্ধ করার প্রয়োজন হবে না, গেছে। এখন আসলে লাভ ক্ষতি, লাভ ক্ষতি নির্ণয় করে আমাদেরকে হিসাবটা বন্ধ করতে হবে। তো লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করবা? তোমরা আয় থেকে ব্যয় বিয়োগ করবা, যে এই বছর আয় কত হয়েছিল। তুমি দেখো যে এই বছর তোমার আয় কত? মাত্র 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আয়, এখান থেকে ব্যয় বিয়োগ করবা, ব্যয় কত? টোটাল 1,70,000 টাকা তোমার ব্যয় ছিল এবছরের খরচ, ঠিক আছে? তাহলে তুমি উল্টা লসে আছো, 1,65,000 টাকা লস। তাহলে 1,65,000 টাকা তোমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো ক্ষতির টাকাটা লাভ হলে যেমন মূলধনের সাথে অ্যাড হয়, আর ক্ষতি হইলে মানে লস হইলেও মূলধন থেকে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা মূলধন থেকে বিয়োগ করে দেখিয়ে দিব। তাহলে মূলধন থেকে যখন ক্ষতিটা হচ্ছে আমার, এখন ক্ষতি আমি ক্লোজ করতেছি, মূলধনটাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে। তো মূলধন কমলে মূলধন কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে মূলধন হিসাব ডেবিট, আর এখানে কি নেট ক্ষতি হিসাব, কেমন? এটা নেট ক্ষতি হয়েছিল বছর শেষে। যদি লাভ হইতো তাহলে কি লিখতা? নেট লাভ ডেবিট, মূলধন ক্রেডিট হইতো, তখন মূলধন বাড়তো, কিন্তু লাভ হলে মূলধন বাড়ায়। ক্ষতি, নেট ক্ষতি হিসাব ক্রেডিট, ওকে? এখানে কারণ লেখো, লাভ ক্ষতি, নেট লাভ ক্ষতিকে, নেট লাভ তো নাই, এর নেট ক্ষতিকে মূলধনে স্থানান্তর করলাম আমরা, কেমন? মূলধনে স্থানান্তর এর মাধ্যমে হিসাব বন্ধ করা হলো। এটা একটা আমরা কারণ দিয়ে দিলাম, দ্যাটস ইট, এখন পর্যন্ত থাকুক। এই তো এখন মূলধন হিসাব কত, আমার কত টাকা লস হয়েছিল, এই যে আমরা বের করছিলাম, লস হয়েছে 1,65,000, উপর দিকে 1,65,000 টাকা লিখে দাও। বুঝতে পারছো? তার লাভ ক্ষতি তুমি ইজিলি বন্ধ করতে পারবা। যদি এখন ক্ষতি হয়েছে এই জন্য ক্রেডিট হয়েছিল, এখন ক্ষতিটা যদি কি হইতো? লাভ হইতো, তাহলে মূলধন ক্রেডিট হইতো মানে মূলধনটা তোমার বাড়তো। এখন কি হবে? ঘটনাটা কি হবে পরবর্তীতে, এটা বুঝো। যেমন এই আয়গুলা, এই ব্যয়গুলা, এগুলাই তো আমার কি তৈরি করছে? এই যে ক্ষতিটা তৈরি করছে নাকি?
বা লাভ তৈরি করতো, যাই হোক না। তার মানে আলটিমেট এই জিনিসটা আমার মূলধনের সাথে যোগ বিয়োগ হয়। এখন বছর শেষে আমি যখন আরেক নতুন বছর কাউন্ট করব, মানে শুরু করব, তখন এই মূলধনটা আমার যাবে, মূলধনটা আমার সিঙ্ক হয়ে, মানে হচ্ছে ফিল্টার হয়ে তারপরে যাবে আর কি। কীভাবে? এই যে মূলধনের টাকার থেকে 1,65,000 টাকা কমে যাবে বিয়োগ হয়ে। ধরো মূলধন ছিল 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ছিল, এই 3 লক্ষ টাকা থেকে 1,65,000 টাকা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে বাকি কত থাকবে? আর 1,65,000 হলে 35, তাহলে এই 1,35,000 টাকা মূলধন হিসাবে যাবে বিয়োগ হয়ে। কেন? ক্ষতি হয়েছিল। যদি লাভ হতো তাহলে কি হতো? এটা যোগ হয়ে তারপরে যাইতো। কেমন? যোগ হয়ে যাইলে তাহলে কত হতো? 4,65,000 হিসাবে যাইত। বুঝতে পারছো? মানে আলটিমেট যাচ্ছে কে? তোমার পরবর্তী হিসাবকালে যাচ্ছে কে? এই যে মূলধনটা। কেমন? এই মূলধনটা যাচ্ছে, মূলধনটা ফিল্টার হয়ে তারপরে যাচ্ছে এই আয় ব্যয়কে বাদ দিয়ে। এজন্য হচ্ছে আমাদেরকে এই হিসাবগুলা বন্ধ করে দিতে হয়, কারণ এই সবগুলা যদি আমরা একসাথে আবার পরবর্তী বছরে নিয়ে যাই তাহলে এটা এলোমেলো বিশ্রী হয়ে যাবে, অনেক কষ্ট হবে এটা মেলানোর জন্য। সো এটাকে সিঙ্ক করে আমরা জাস্ট এখান থেকে আমরা আয় ব্যয় বিবরণী থেকে, মানে হচ্ছে যে এগুলা থেকে আমরা জাস্ট মূলধনটাকে নিব, আর দায়গুলা তো যাবে, সম্পদগুলোও যাবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী হিসাবকাল শুরু করতে পারবো। তো ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, তারপর আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি। তারপর কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জাস্ট কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেটাতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের সহপাঠীদের সাথে তোমাদের যে কোনো সমস্যা শেয়ার করে সমাধান করে নিতে পারবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।